হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা ডার্ক ট্যুরিজম নিয়ে কিন্তু একটা জিএস এর ক্লাস করব, ঠিক আছে, মিসেলেনিয়াস ডেসক্রিপটিভের জন্য। তো দেরি না করে চলো শুরু করব। ক্লাসটা পুরো দেখো, ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য, ঠিক আছে। আর প্রচুর প্রচুর কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে পরিচিতিটা গড়ে ওঠে। তোমরা কমেন্ট করলে তবেই পরিচিতিটা গড়ে ওঠে, কমিউনিকেশনটা হয়, ঠিক আছে। তো প্রত্যেকে কিন্তু কমেন্ট করো। চলো প্রথমে দেখবো ডার্ক ট্যুরিজম কি জিনিস। দেখো এখানে আমি কিছু ডার্ক ট্যুরিজমের ছবি এখানে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, বলেছে ডার্ক ট্যুরিজম হলো ঐতিহাসিক ট্র্যাজেডি, মানব দুর্ভোগ এবং মৃত্যুর সাথে সম্পর্কিত স্থানগুলিতে ভ্রমণ করার প্রক্রিয়া। এটি এমন স্থানগুলিকে অন্তর্ভুক্ত করে যা হয় প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়েছে বা স্মৃতিসৌধ এবং জাদুঘরের মতো ভাবে সংরক্ষিত হয়েছে। জন লেনন এবং ম্যালকম ফলি বলতে পারো 1996 সালে প্রথম এই শব্দটি ব্যবহার করেন, যা মৃত্যুর সাথে সম্পর্কিত পর্যটনকে বোঝায়, ঠিক আছে। মানে কি, ধরো কোনো একটা ট্র্যাজেডির স্থান, ধরো প্রচুর মানুষ সেখানে মারা গেছে, কোথাও একটা কোনো বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, হয়ে সেই জায়গাটা পুরো ধ্বংস হয়ে গেছে। তারপরে ধরো কোনো যুদ্ধক্ষেত্র, ঠিক আছে। তো এই জায়গাগুলোতে মানুষ ভ্রমণ করতে যায়, ধরো সেই সময়ের স্মৃতি বা ইতিহাস জানার জন্য, সেই সময়ের মানুষজন যারা ছিল তাদেরকে সম্মান জানানোর জন্য, ঠিক আছে। এটা কোনো মানে আনন্দ করে ঘুরতে যাচ্ছে এরকম ব্যাপার না, ওই জায়গাটা সম্বন্ধে জানা, তাদের হিস্ট্রি জানা, ঠিক আছে, তাদেরকে সম্মান জানানো, একটা শিক্ষামূলক ভ্রমণের মধ্যে কিন্তু এই ডার্ক ট্যুরিজম ব্যাপারটা পড়ে। তো প্রথম কে করেছিলেন? জন লেনন আর হলো ম্যালকম ফলি বা ফোলেও বলতে পারো 1996-এ, ঠিক আছে, সর্বপ্রথম তিনি এই শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, এবারে আমরা ঐতিহাসিক পটভূমি দেখব। বলেছে যদিও ডার্ক ট্যুরিজম আধুনিক প্রবণতা হিসেবে বিবেচিত হয়, তবে এর ঐতিহাসিক শিকড় বহু পুরনো, ঠিক আছে। কিছু উদাহরণ দেখো, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। রোমান গ্ল্যাডিয়েটোরিয়াল অ্যারেনা, হ্যাঁ, রোমের কলোসিয়াম, যেখানে দর্শকরা হিংস্র যুদ্ধ উপভোগ করত, ঠিক আছে। দেখো এই জায়গাটা হলো রোমের, সবাই এখানে যায়, ঠিক আছে, ঘুরতে যায়। তো এখানে কি হতো? হিংস্র যুদ্ধ হতো। এখানে আমি কিছু ছবি দিয়েছি, হিংস্র যুদ্ধ হতো এখানে। তো এটা কিন্তু একটা ডার্ক ট্যুরিজমের আন্ডারে পড়ছে। নেক্সট দেখো, বলেছে যুদ্ধক্ষেত্র পরিদর্শন। 19তম শতাব্দীতে ওয়াটারলু যুদ্ধের সময় মানুষ সেখানকার ধ্বংসাবশেষ দেখতে যেত, ঠিক আছে। তাহলে ওয়াটারলুর যুদ্ধের যে ক্ষেত্রটা, এইটা হলো ওয়াটারলুর যুদ্ধের যে সেই ক্ষেত্র, ঠিক আছে। এখানে ছবিটা দেখো, এই সিম্বলটা হলো সব থেকে মেইন ব্যাপার, ঠিক আছে। এটা হলো ওয়াটারলু যুদ্ধের একটা চিত্র। আর একটা হলো মডেল চিত্রও রয়েছে, তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে ওয়াটারলু ওয়ার দিয়ে। তো সেখানে মডেলটা কি বলতো, মডেলটা মানে বোঝা যাচ্ছে না খুব একটা ভালো করে, ওই জন্য আমি ছবিটা এখানে দিইনি। তোমরা যদি দেখতে চাও তো ওখানে দেখতে পারো, ওখানে হয়তো মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামে একটা মডেল রাখা রয়েছে, হ্যাঁ। তো ওটা তোমরা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট বলেছে বিয়োগান্তক স্থানগুলিতে তীর্থযাত্রা। গ্রাউন্ড জিরো ইউএসএর এবং হিরোশিমা জাপান আজও মানুষ পরিদর্শন করে সম্মান জানানোর জন্য। তো এটা হলো হিরোশিমার ছবি, দেখতে পাচ্ছ মানে কিরকম ভাবে শেষ হয়ে গেছে সবকিছু। আর এটা হলো গ্রাউন্ড জিরোর ছবি, ঠিক আছে। ছবিগুলো দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে একটু সুবিধা হয়। আর এইটা হলো মানে হিরোশিমা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে এটাই একমাত্র একটা চার্চ আর কি, যেটা মানে বিল্ডিংটা রয়ে গেছে আর কি, ঠিক আছে। এটা পরিদর্শন করতে সবাই যায়। নেক্সট দেখো ডার্ক ট্যুরিজমের ধরন। ডার্ক ট্যুরিজমের ধরন কি কি ধরনের ডার্ক ট্যুরিজম হতে পারে? এক নম্বর বলেছে মানব দুর্ভোগ এবং ট্র্যাজেডির স্থান, হ্যাঁ, যেখানে কিছু মানুষ হয়তো দুর্ভোগ ভোগ করেছে, হ্যাঁ, মানুষের দুঃখ কষ্ট যেখানে রয়েছে, সেরকম জায়গাগুলো ডার্ক ট্যুরিজমের আন্ডারে হতে। ধরো যেমন জালিয়ানওয়ালাবাগে কি হলো, একটা ঘরের মধ্যে অনেককে ঢুকিয়ে দিল, দিয়ে গুলি করে তার মানে কি ওই জায়গার মানুষগুলো দুর্ভোগ ভোগ করেছে। তো ওটা কিন্তু মানব দুর্ভোগ এবং ট্র্যাজেডির স্থানের মধ্যে পড়ছে। নেক্সট দেখো বলেছে দুর্যোগ পর্যটন, হ্যাঁ, ডিজাস্টার ট্যুরিজম, হ্যাঁ, খুব ধরো কোনো ভূমিকম্প হলো, সুনামি হলো, ধ্বংস হয়ে গেল, কোনো একটা ডিজাস্টারের কারণে যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে দুর্যোগ পর্যটন। আচ্ছা, নেক্সট বলেছে যুদ্ধ এবং যুদ্ধক্ষেত্র পর্যটন, হ্যাঁ, ওয়াটার অ্যান্ড ব্যাটেলফিল্ড ট্যুরিজম। একটা তো দেখালাম ওয়াটারলুর যুদ্ধ, আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি বলি কার্গিল, ঠিক আছে। কার্গিলের যে যুদ্ধ, যেখানটাতে সম্মানের যে জায়গাটা রয়েছে আর কি, শহীদদের সম্মান জানানো হয়েছে, সেই জায়গাটা সবাই পরিদর্শনে যায়, সেটা যুদ্ধ এবং যুদ্ধক্ষেত্র পর্যটন।
কারাগার ও মৃত্যুদণ্ড পর্যটন, প্রিজন অ্যান্ড এক্সিকিউশন ট্যুরিজম, ঠিক আছে। আন্দামানে দেখবে যারা ঘুরতে যায় তারা ওখানকার যে প্রিজনটা রয়েছে, আমি দেখাবো তোমাদের ছবিতে, হ্যাঁ, সেটা কিন্তু একটা রয়েছে যে কারাগার পরিদর্শনের মধ্যে, ঠিক আছে। ভূত এবং ভয়ঙ্কর স্থান, এটা তো অনেকের কাছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমরা প্রত্যেকে জানিও যে কমেন্ট করে তোমরা এরকম কোনো স্থানে গেছো নাকি, ঠিক আছে। হতে পারে সেটা হয়তো অরিজিনালি একটা হরর কোনো প্লেস হবে, সেটা তোমরা যদি সেরকম পপুলার কোনো হরর প্লেস হয় তোমরা চাইলে নোটের মধ্যে ইনক্লুড করে দিতে পারো। তো প্রত্যেকে কমেন্ট করে জানিও যে তোমরা এই ভূত বা ভয়ঙ্কর যে স্থান আর কি, এরকম কোনো স্থানে তোমরা গেছো নাকি, বা কিছু এক্সপিরিয়েন্স করেছো নাকি এরকম জায়গায় গিয়ে, কিছু ফিল করেছো কিনা, হ্যাঁ, বা কিছু ভয় পেয়েছো, কোনো ঘটনা ঘটেছে, এরকম কিছু হয়েছে কিনা তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। ঘোস্ট, টুরিস্ট অ্যান্ড হন্টেড প্লেসেস। আচ্ছা, এর পরের টপিকে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু মিসলেনিয়াস জিএস এর ডেসক্রিপটিভের ব্যাচ চলছে, অনলাইন ক্লাস হয় তোমাদের সপ্তাহে 2 দিন করে। অলরেডি আমরা এখানে 52 লেখা, অলরেডি আমরা 54টা টপিক কিন্তু কভার করে ফেলেছি, ঠিক আছে। যদি তোমরা ক্লাসে জয়েন হতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারো। আর যদি মনে করো না আমার ক্লাস করার সময় নেই, আমি কোনো সার্ভিসে রয়েছি, আমি অনলি নোটস নেব, তো শুধু নোটসও কিন্তু নিয়ে নিতে পারো। আমি এখানে একটা সূচিপত্রের স্ক্রিনশট কিন্তু দিয়েছি যেখানে 53 পর্যন্ত রয়েছে। 53তে রয়েছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল 2025, তারপরে আমরা হলো বিএনএস, বিএনএসএস এগুলো দিয়েছি, ঠিক আছে। এগুলো আবার প্রতি সোমবার এবং বুধবার করে আপডেট হতে থাকে। তো একদম এক্সাম পর্যন্ত তোমাদের ক্লাস হবে। যদি এক্সাম পিছিয়ে যায়ও, 1 মাস কি 2 মাস পিছিয়ে যায়, 1 মাস 2 মাসও কিন্তু আমি ক্লাসটা কন্টিনিউ করবো। এমন না যে 18 মে ডেট আছে মানে ওই দিন পর্যন্তই লাস্ট ক্লাস, তারপরে ক্লাসটা ডিসকন্টিনিউ হয়ে যাবে, তা না। যতদিন না তোমাদের মেইনস এক্সাম হচ্ছে ততদিন কিন্তু আমি তোমাদের সাথে আছি। তো যদি মনে করো ক্লাসে জয়েন করবে বা নোটস নেবে, তোমরা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো, ঠিক আছে। চলো এবারে দেখি, বলেছে ডার্ক ট্যুরিজমের কারণ। এই যে ট্যুরিজম, ডার্ক ট্যুরিজমটা হলো কেন, মানে কারণটা কি এটার পেছনে। মানে আমরা ঘুরতে যাব, পাহাড় সমুদ্র এসব জায়গায় যাব, এনজয় করবো, কিন্তু ডার্ক ট্যুরিজম ব্যাপারটা কেন আসলো, কি কারণে প্রয়োজন এটা। 1 নম্বর দেখো, ঐতিহাসিক শিক্ষা, হিস্টোরিক্যাল এডুকেশন। অতীতের ঘটনার বোঝাপড়া ও সম্মান জানানো, যে অতীতে যারা ছিল তারা কি কষ্ট ভোগ করেছে, ঠিক আছে, বা তারা দেশের জন্য কি করেছে সেগুলো জানা, জেনে তাদেরকে সম্মান জানানো। কারণ না জানলে তো রিয়েলাইজেশনটা হবে না, না। যে ধরো এই যে কার্গিল ওয়ার যখন হয়েছে, যে ইন্ডিয়ার যারা ছিল আর কি, সোলজাররা যারা মারা গেছেন, ঠিক আছে, যারা মানে শহীদ হয়ে গেছেন, তো তারা কেন শহীদ হলো, তারা কেন দেশের জন্য প্রাণ দিল, ঠিক আছে, এই যে হিস্টোরিক্যাল একটা ব্যাপার, এটা জানা মানে কি, তাদেরকে সম্মান জানানো, ঠিক আছে। নেক্সট দেখো, মানসিক কৌতূহল, হ্যাঁ, সাইকোলজিক্যাল কিউরিসিটি, মৃত্যু ও দুর্ভোগের প্রতি আকর্ষণ, হ্যাঁ, যে কিভাবে মৃত্যুদণ্ডটা দেওয়া হতো, হ্যাঁ, কিভাবে এখানকার মানুষরা দুর্ভোগ ভোগ করেছে, হ্যাঁ, মানে এমন ভাবে কষ্ট দিয়েছে, এই এই যে কিরকম ছিল জায়গাটা, এটা জানার প্রতি যে একটা কিউরিসিটি, ঠিক আছে, সেই জন্য কিন্তু অনেকে যায়। সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত সচেতনতা, কালচারাল অ্যান্ড হেরিটেজ অ্যাওয়ারনেস, অতীত সম্পর্কে জ্ঞান অর্জন, ঠিক আছে। যারা ধরো স্কুলে পড়ছে, ঠিক তাদের এডুকেশনাল ট্যুর যদি হয়, অতীত সম্পর্কে জ্ঞান অর্জন, অতীতে কি ঘটনা ঘটেছিল সেটা প্র্যাকটিক্যালি তাদের যদি হিস্ট্রিটা সেই প্লেসে গিয়ে বোঝানো হয়, তাদের কিন্তু অনেক বেশি মনের মধ্যে সেই জিনিসটা থাকবে, যতটা না ক্লাসরুমে বসে শুনলে মনে থাকবে। চলো নেক্সট, ব্যক্তিগত সংযোগ, ক্ষতিগ্রস্তদের আত্মীয়রা প্রায় এই স্থানগুলো পরিদর্শন করেন। হ্যাঁ, মানে যারা ধরো, যাদের আত্মীয় স্বজন, যাদের নিজের লোক এই স্থানগুলোতে মারা গেছে, ঠিক আছে, তাদের মধ্যে আর উপস্থিত নেই, তো তাদেরকে স্মরণ করার জন্য তাদের বাড়ির লোকজন কিন্তু ওই স্থানগুলো পরিদর্শন করে তাদের স্মৃতিতে, ঠিক আছে। আচ্ছা, গণমাধ্যম প্রভাব, মিডিয়া ইনফ্লুয়েন্স, চলচ্চিত্র ও সামাজিক মাধ্যম প্রচারের ফলে আকর্ষণ বৃদ্ধি, ঠিক আছে। এখন তো গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এত হয়ে গেছে যে এগুলোতে এত প্রচার হচ্ছে, প্রচারের মাধ্যমে কি মানুষের ইন্টারেস্ট আছে, এত লোক যাচ্ছে এখানটা, তাহলে আমিও যাব, কি জানা যায়, দেখা যাক কি আছে ওখানে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব ভারতের কিছু ডার্ক ট্যুরিজম, ইন্ডিয়াতে কি কি ডার্ক ট্যুরিজম আছে, কয়েকটা উদাহরণ আমরা দেখব। দেখো, জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাবের এই জায়গাটা হলো জালিয়ানওয়ালাবাগ, ঠিক আছে, এখানে সবাই যায়। আচ্ছা, নেক্সট, সেলুলার জেল, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, যেটা বলছিলাম যে আন্দামান নিকোবর আইল্যান্ডে সবাই যেই প্রিজনটা দেখতে যায়, জেল, এইটা সেলুলার জেলের ছবি, ঠিক আছে, আন্দামান নিকোবর আইল্যান্ডে। কার্গিল ওয়ার মেমোরিয়াল, লাদাখ, কার্গিল ওয়ার মেমোরিয়াল লাদাখ, ইন্ডিয়ার
ডার্ক ট্যুরিজম প্লেসের মধ্যে তোমরা কোন কোন জায়গাগুলো ভিজিট করেছো, কোন কোন জায়গাগুলোতে ঘুরতে গেছো, তোমরা যদি চাও তো জানাতে পারো, ঠিক আছে, শেয়ার করতে পারো, তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারো। আচ্ছা, দেখো কি বলেছে যে ডার্ক ট্যুরিজম ইতিহাস, নৈতিকতা এবং পর্যটনের সংমিশ্রণ। হ্যাঁ, ইতিহাস, মানুষের নৈতিকতা এবং একটা পর্যটনের সংমিশ্রণ। এটি শিক্ষামূলক এবং অর্থনৈতিকভাবে লাভজনক হলেও মানব দুর্ভোগকে বাণিজ্যিকরণ না করার জন্য সংবেদনশীল হওয়া জরুরি। হ্যাঁ, এটা যেহেতু একটা দুর্ভোগের, একটা দুঃখ কষ্টের একটা জায়গা, এটা যেন মানে বাণিজ্যিকরণ না হয়, এটা নিয়ে যেন বিজনেস না হয়। যারা যাচ্ছে ওই জায়গায় তারা যেন সহানুভূতির সঙ্গে যায়, ঠিক আছে, যারা মনে যেন তাদের প্রতি সংবেদনশীল হয়ে যেন সেই জায়গাটা ভিজিট করতে যায়। এটা মানুষ হিসাবে এবং মানবিকতার দিক থেকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, সতর্ক ও নীতিমালা এবং সচেতনতার মাধ্যমে ডার্ক ট্যুরিজমকে সম্মানজনক এবং শিক্ষামূলক রাখা সম্ভব। ঠিক আছে, তো এই হলো ডার্ক ট্যুরিজমের নোট। আচ্ছা, এবার হলো তোমাদের বলি, তোমাদের কিন্তু মিথলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু চলছে। কি কি পেয়ে যাবে দেখে নাও একটু। আচ্ছা, তোমাদের কিন্তু প্র্যাকটিস ব্যাচ সপ্তাহে 2 দিন করে কিন্তু হচ্ছে। সারমর্ম পেয়ে যাবে 150টা সমাধান সহ পিডিএফ, বঙ্গানুবাদ পেয়ে যাবে 250টি সমাধান সহ পিডিএফ, প্রতিবেদন রচনা 100টি, 250 থেকে 280 শব্দের মধ্যে কিন্তু থাকছে। অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলো মোটামুটি 500 প্লাস করে পেয়ে যাবে। এক কথায় প্রকাশ তো 1000, মানে 1000টা কিন্তু দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ইংলিশের মধ্যে দেখো কি কি পেয়ে যাচ্ছ। পিকে দে সরকার, যেখান থেকে হুবহু কমন চলে আসে পরীক্ষায়, সেটার যে অনুশীলনীর সলিউশন পেয়ে যাবে। ট্রান্সলেশন থাকবে 112টা অনুশীলনীতে আছে, সেটা সলিউশন প্লাস আরো 250টা এক্সট্রা। পিকে দে সরকারের বাইরে আরো 250টা এক্সট্রা দেওয়া হবে, যাতে তোমরা প্র্যাকটিস করে করে তোমাদের স্কিলটাকে গ্রো করতে পারো। প্রেসি রয়েছে 100টা পিকে দে সরকারের এক্সারসাইজে, ওই 100টা বাদে আরো তোমাকে 150টা এক্সট্রা দেওয়া হবে, যাতে প্র্যাকটিস করে নিজে ইমপ্রুভমেন্ট করতে পারো। রিপোর্টস পেয়ে যাবে 100 প্লাসও হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা মানে সময়ের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। 250টা ওয়ার্ডের মধ্যে কিন্তু, মানে 250 প্লাস 250 প্লাস ওয়ার্ডে পেয়ে যাবে। এছাড়া যদি কেউ মনে করো যে না আমার এত কিছু আমি নেবো না, আমি ছোট ছোট ইবুক নেবো, তো ছোট ছোট ইবুকও তুমি নিতে পারো। এখানে ধরো 60টা রিপোর্টের একটা ইবুক রয়েছে, 250টা ট্রান্সলেশনের ইবুক রয়েছে। যেমন এটার প্রাইস হলো 49, ঠিক আছে, 150টা প্রেসির প্রাইস 29 রয়েছে। 60টা প্রতিবেদন, এটা 80 টাকা, এবং এই 60টা রিপোর্ট এটাও 80 টাকা, মানে একটা 79, একটা 81। তো এগুলো চাইলে কিন্তু তোমরা নিতে পারো। এবার ধরো তুমি এই পিডিএফ কটা নিলে, বা এখান থেকে একটা কি দুটো নিলে, কিন্তু ইন ফিউচারে তোমার মনে হলো যে না তুমি এই ব্যাচটাতে জয়েন করবে, ঠিক আছে, তোমার কিন্তু এইটার জন্য তুমি যা পে করেছো সেটা কিন্তু এই ব্যাচের যে প্রাইস রয়েছে 599, সেখান থেকে মাইনাস হয়ে যাবে। সে মানে কোনো টেনশনের ব্যাপার নেই যে আমি এটা নিয়েছি বলে আমাকে আবার 599 পে করে এটা নিতে হবে, একদমই নয়। তুমি যদি 49 পে করে এখানে 250টা ট্রান্সলেশন নিয়ে নাও, তুমি যখন এই ব্যাচটাতে জয়েন করবে তোমার এখান থেকে কিন্তু 49 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ জিএস আর বাংলা ইংলিশ দুটোরই কিন্তু ক্লাস চলছে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।